সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি স্বপ্নধরা স্বাধীন সংলাপে। সহযোগিতায় আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। বাবলি ইয়াসমিন পুরো আয়োজন জুড়ে থাকছি আপনাদের সঙ্গে। আজ বিশেষ একটি দিন, সেই বিশেষ দিনে একটি বিশেষ বিষয়কে কেন্দ্র করে আজকের আয়োজনটি সাজানো। ফেব্রুয়ারিতেই নির্বাচন। ইতিমধ্যে আপনারা জেনেছেন প্রধান উপদেষ্টা আজ ঘোষণাপত্র তিনি নিজে পাঠ করেছেন এবং সেই সাথে পরবর্তীতে জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি অনেকটাই নিশ্চিত করেছেন যে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে নির্বাচনের সকল প্রস্তুতি আসলে চলছে। সুতরাং আমরা নির্ধারিত বিষয় ফেব্রুয়ারিতেই নির্বাচন, এবং আজ এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য এমন একজন ব্যক্তিকে পেয়েছি যার অনেকগুলো বিশেষণ আছে নামের সঙ্গে। যাকে পেয়েছি তিনি কবি, লেখক, গবেষক, চিন্তক ফরহাদ মজহার। আপনাকে স্বাগত জানাই এই আয়োজনে। ফেব্রুয়ারিতেই নির্বাচন, এই বিষয়টি নিয়ে আলোচনা শুরু করব। তবে তার আগে যেটি বলছিলাম যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, বাংলাদেশের ইতিহাসের একটি উল্লেখযোগ্য দিন আজ, গণ অভ্যুত্থানের 1 বছর পূর্তি। সেই উপলক্ষে সরকারের পক্ষ থেকে নানান আয়োজন ছিল। বিশেষ করে ঘোষণাপত্র, বহুল আকাঙ্ক্ষিত ঘোষণাপত্র যেটাকে আমরা বলছি, সেটি আজ আমরা পেয়েছি। সেই ঘোষণাপত্র আসলে কেমন দেখলেন ফরহাদ মজহার, সেটি দিয়ে একটু শুরু করতে চাই। কেমন দেখলেন এই বহুল আকাঙ্ক্ষিত গণ অভ্যুত্থানের 1 বছর পূর্তি উপলক্ষে ঘোষণাপত্র? এটা তো প্রথমত যদি আমরা গণ অভ্যুত্থান শব্দটা ব্যবহার করেন তাহলে এটা তো ঘোষণাপত্র নয়, এটা তো সরকারের দিক থেকে একটা আপনার এক ধরনের কি বলা যায় না, নির্বাচনের ঘোষণা। আচ্ছা, ফলে এখানের সঙ্গে গণ অভ্যুত্থানের কোনো সম্পর্ক নেই। কারণ গণ অভ্যুত্থানের ঘোষণা দেয় যে গণ অভ্যুত্থানের দ্বারা গঠিত সরকার, সেটা তো আপনাকে 5 তারিখে দেবার কথা ছিল অথবা 8 তারিখে। কিন্তু 8 তারিখে যখন আপনি এই শেখ হাসিনার সংবিধানের অধীনে একটা উপদেষ্টা সরকার করেছেন, এটা অন্তর্বর্তীকালীন সরকার না, কিন্তু আচ্ছা, উপদেষ্টা গণ অভ্যুত্থান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। সে অন্তর্বর্তীকালীন সরকারের যে আইনি এবং রাজনৈতিক ভিত্তি, এটাকে বলে গাঠনিক ক্ষমতা। সে গাঠনিক ক্ষমতার বলে সে নতুন গঠনতন্ত্র প্রণয়নের ঘোষণা দেয়। অর্থাৎ এটি অভ্যুত্থানের সরকার নয়, আপনি না, এটা ডেফিনেটলি অভ্যুত্থানের বিরোধী সরকার। বিরোধী কেন বলছেন? বিরোধী বলছে এই কারণে যে অভ্যুত্থানের যে স্পিরিটটা, এটা তো রিফ্লেকশন হয় নাই। অভ্যুত্থানের জন্য কি চেয়েছে জনগণ? সংবিধান মেনে কি অভ্যুত্থান হয়েছে? হয়নি, সংবিধানের বাইরে হয়েছে। তার মানে জনগণ চেয়েছে একটা নতুন গঠনতন্ত্র, মানে কনস্টিটিউশন। সেই কনস্টিটিউশনের কথা না বলে আপনি বলছেন আমি সাংবিধানিক স্বীকৃতি দিচ্ছি। কার সংবিধানের? শেখ হাসিনার সংবিধানের অধীনে আপনি গণ অভ্যুত্থানকে স্বীকৃতি দিচ্ছেন। এটা কি হয়? এটা তো একটা প্রহসন করলেন আপনি জনগণের সঙ্গে। এটা তো হতে পারে না। আপনি কী সংবিধানের স্বীকৃতি দেবেন? সাংবিধানিক স্বীকৃতির দরকার নাই। আপনি যখনই গণ অভ্যুত্থান করেন তখন সে গাঠনিক ক্ষমতার বলে নতুন গঠনতন্ত্র প্রণয়ন করাটাই তো অভ্যুত্থানের স্বীকৃতি। ধরুন প্রোক্লামেশন যেটা হয়েছে 10ই এপ্রিলে, সে আমাদের যে সম্পর্কে কী বলে, আমাদের মুক্তিযুদ্ধের সময় তারা কি বলেছে যে আমরা পাকিস্তানের সাংবিধানিকভাবে স্বীকৃতি দিচ্ছি? এটা হলো কোনো কথা? এটা তো স্ববিরোধী। ঠিক তেমনি ডক্টর ইউনূস সম্পূর্ণ স্ববিরোধী একটা কথা বলেছেন, যাতে এটা আসলে কিছু মিন করেন, এটা হতে পারে না। সেই সাথে বলেছেন যে পরবর্তী নির্বাচিত যে সরকার আসবে তারা সেটি সংশোধিত সংবিধানের সাথে যুক্ত করবে। আপনি যাই বলেন না কেন, ঘুরে ফিরে একই কথা বলছেন। এটা তো সিম্পলি হোয়াইট ওয়াশ বলে এটাকে, মানে আপনি এই সাধারণ মানুষকে আপনি বিভ্রান্ত করার জন্য কথাগুলো বলছেন। কিন্তু এই ঘোষণাপত্র কি কোনো কাজে আসবে না? যারা মানে ছাত্ররা যারা হচ্ছে নিজের জীবনের রিস্ক নিয়ে আসলে এই অভ্যুত্থানের সাথে যুক্ত ছিল, এটা তো তাদের ইচ্ছার সঙ্গে তো এটা কোনো সম্পৃক্তি নাই। এটার মধ্যে তো এমনকি আপনি যে যারা এই খুন করেছে, গুম খুন করেছে, হত্যা করেছে, তাদেরকে বিচারের তো কোনো নিশ্চয়তা নেই। আপনি প্রতিজ্ঞা করছেন, হতে পারে আমি বিচার চাই, বিচার চাই, বিচারটা বলতে পারেন, কিন্তু বিচারটা আপনি কী করে করবেন? আপনি যদি আগামী সরকারের কাছে বিচারটা ছেড়ে দেন তো বিচার হবে? এটা তো হবে না। তো আমি তো সেই সংবিধানের অধীনেই তো এত হত্যাকাণ্ড ঘটলো, ওই সংবিধান তো আপনি রেখে দিলেন। অর্থাৎ শুরুতেই আপনার কথা মতো যদি চিন্তা করি, শুরুতেই আমাদের সংবিধানটি বাতিল করার বিষয়টি অবশ্যই আমি চলে আসতো। আমি একটা উদাহরণ দিই, তাহলে আপনার জনগণ খুব তাড়াতাড়ি বুঝবে। যেমন ধরুন সামরিক অভ্যুত্থান যখন হয়, তারা কি বলে যে আমি সংবিধান রেখে, কি তারা শপথ নিয়ে বলে যে আমরা এখন সামরিক অভ্যুত্থান করছি? তাহলে গণ অভ্যুত্থান করার সময় সংবিধান আসবে কেন? সংবিধানের কোনো প্রশ্নই তো আসে না। জনগণ তো নিজেই নতুন গঠনতন্ত্র প্রণয়নের ক্ষমতা তো জনগণের। তারা তো যে কোনো সময় ফেলে দিতে পারে, নতুন করে তৈরি করতে পারে। তারা যদি নতুন গঠনতন্ত্র প্রণয়ন করতো, একই সঙ্গে তারা একটা দ্রুত বিচারের জন্য গণ আদালত করতো, তারা 1 দিন তো বিচার হয়েই যেত।
আপনি ৭১-এর প্রসঙ্গ যখন টানলেন, ৭১ তো ছিল নতুন একটা দেশের সৃষ্টি, একটা নতুন রাষ্ট্রের সৃষ্টি, কিন্তু ২৪-এর গণ অভ্যুত্থান যেটি এক না, এগুলো কনসেপচুয়াল মারাত্মক ভুল আছে। স্বাধীনতা যুদ্ধ আর রাষ্ট্র গঠন এক না। সংবিধানে মানে আমাদের যে ১০ই এপ্রিলের যে ঘোষণাপত্রে যেটা ছিল সেটা হলো যে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের ভিত্তিতে আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র কায়েম করব, এটা ছিল আপনার তার অন্তর্নিহিত যে মর্ম। কিন্তু আমরা ৭২-এর সংবিধান তো আমরা সাম্য, মানবিক মর্যাদা ইনসাফ রাখি নাই, এটাকে আমরা ফেলে দিয়েছি, বিরোধী করে একটা বাইরে থেকে সংবিধান চাপিয়ে দিয়েছি। তার মানে বাংলাদেশের জনগণ তো একটা নিজেদের একটা গঠনতন্ত্র প্রণয়নের অধিকারই পেল না, এবারও তাদের সঙ্গে প্রতারণা করা হলো। তো এই যে প্রতারণা একটার পর একটা আমরা করে যাচ্ছি, তার আমরা কি করে বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাব? তারপরে এই যে এতগুলো টাকা নিয়ে গেল, ডক্টর ইউনূসের যে আপনার যে তার যে তথাকথিত ঘোষণাপত্র, এখান থেকে এই যে টাকা লুটপাট করে নিয়ে গেল এস এ আলম থেকে আরম্ভ করে সকলে, এদের টাকা তো ফেরত আনবারের কোনো কথা নেই। এটা দেশের টাকা তো আপনি নিয়ে চলে গেছেন, আপনি কি করে আনবেন? আপনার আনবার তো কোনো প্রস্তাবনাও নেই। আপনি বিচারের কথা বলছেন, কিন্তু কি করে বিচার করবেন? শেখ হাসিনা আইন অধীনে বিচার করবেন, এটা কি সম্ভব? আপনি পরবর্তী সরকারের কাছে যান, তাহলে তো আপনি সেই আইন তো তারা সেই আইনের সুযোগই তারা নেবে। তা সেই জন্য আমি বলছি যে এটা আপনাকে শুধুমাত্র আইওয়াশ মনে হয়েছে, কিন্তু এই ঘোষণাপত্রের ব্যাপারে নানা ধরনের আসলে শঙ্কা ছিল, নানা ধরনের সিকিউরিটি মেইনটেইন করা হয়েছে, কিন্তু আজকে যখন এটা ঘোষিত হলো তখন বিএনপিকে অনেক খুশি মনে হয়েছে, বিএনপি এটাকে অ্যাপ্রিশিয়েট করেছে। এনসিপি এখন পর্যন্ত নেগেটিভ কোনো কিছু তেমন বলেনি। দুই একটি দল আছে তারা বলছে যে তাদের আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়নি। যারা সন্তুষ্টি প্রকাশ করছে তারা আসলে কিসের ভিত্তিতে? বাংলাদেশে যারা লুটেরা মাফিয়া শ্রেণীর যারা প্রতিনিধি, তারা তো খুশি হবে, যারা লুট করে নিয়ে গিয়ে তারা খুশি হবে, যাতে জনগণকে খুন করেছে তারা খুশি হবে, ওরা বিচার হবে না, ওদের টাকা দেশ থেকে নিয়ে চলে গেছে এটা আর ফেরত দিতে হবে না, তারা এই বিভিন্নভাবে এটা এখান থেকে তারা মুক্তি পেয়ে যাবে, তো ওরা তো খুশি হবে, এটা তো অবাক হতো কিছু নেই। এখন এনসিপিটা সেটা আমি জানি না, সেটা তারা ভালো বুঝবে, কারণ এটা তো তারা দাবি করে। এনসিপি তো একটা রাজনৈতিক দল, এখন এনসিপি তো এখন জনগণের পক্ষে কথা বলার অধিকারও তাদের নাই, তারা কিন্তু জনগণের প্রতিনিধি না, এখন তারা প্রতিযোগী বিএনপি। আপনি আলোচনা করছিলেন আসলে যেহেতু এই সরকার আসলে অভ্যুত্থানের সরকার নন এবং জন আকাঙ্ক্ষা পূরণ করতে ব্যর্থ হয়েছেন, তার প্রেক্ষাপটে যখন ফেব্রুয়ারিতে নির্বাচনের আমরা কথা বলছি, আপনি প্রশ্ন তুলছেন যে আসলে কোন নির্বাচনটা হতে যাচ্ছে, গণপরিষদ নির্বাচন কিনা, সেটা বলছিলেন। আমাদের এখানে যে ধারণাটা দিতে চায় বিশেষত যারা নির্বাচনের মাধ্যমে, তো মেনলি সমাজের শক্তিশালী শ্রেণী, যাদেরকে আমি মাফিয়া লুটেরা বলি, যারা এতদিন লুটপাট করেছে, ফলে এরা নির্বাচনের কথা বলে, মানে নির্বাচনের কথা বলা মাত্রই হচ্ছে তারা নির্বাচনের কথাটা বলে, কিন্তু আর গণতন্ত্রের কথা বলে না, এবং তারা প্রমাণ করতে চেষ্টা করে যে নির্বাচনী গণতন্ত্র, কিন্তু নির্বাচনটা প্রক্রিয়া মাত্র। আপনাকে তো বলতে হবে আপনি গণপরিষদ নির্বাচন চান, নাকি আপনি জাতীয় সরকার নির্বাচন চান, নাকি আপনি স্থানীয় সরকার নির্বাচন চান, এটা তারা স্পষ্ট করে না। গণপরিষদ নির্বাচন মানে হচ্ছে আপনি নতুন গঠনতন্ত্র প্রণয়নের জন্যে, আপনি নির্বাচন চাইছেন, গণপরিষদ নির্বাচন। এটা চরিত্রের দিক থেকে সম্পূর্ণ ভিন্ন রকম। গণপরিষদ একটা নতুন গঠনতন্ত্র প্রণয়ন করে, সেই নতুন গঠনতন্ত্রের ভিত্তিতে নির্বাচন করে সরকার নির্বাচন হয়। দেখেন আকাশ পাতাল তফাৎ। তাহলে আপনি নির্বাচন বলতে কিচ্ছু মিন করে না। ফলে তারা যেটা চাইছে এখন যে শেখ হাসিনার রাষ্ট্রটা থাকুক, আমরা আবার আগামী 15 বছরকে গতানুগতিক যে নির্বাচন সেটির কথাই তারা বলছেন। তাদের ইচ্ছাটা হচ্ছে আমরা লুটপাট করব। হাসিনা 15 বছর করেছে, আমরা এবার সরকার আমাকে বসিয়ে দাও, আমরা লুটপাট করবো, তোমরা তাড়াতাড়ি, অর্থাৎ একই ধারা প্রবাহিত, একই ধারা। পুরকান ব্যবস্থা তো একই রকম রয়ে গেছে, আপনি কি আমলাতন্ত্র তো একই রকম আছে। গণপরিষদের বিষয়টা কি একটু পরিষ্কার হতে পারি যে গণপরিষদের নির্বাচনটা কেন জরুরি মনে করছেন? গণপরিষদে জনগণ তাদের নতুন গঠনতন্ত্র প্রণয়ন করে, আচ্ছা, এটা গণপরিষদ লাগে, এটা সরকার নির্বাচন থেকে আলাদা। যেমন ধরুন আমরা বলি না জনগণের অভিপ্রায় হচ্ছে গণতন্ত্র। এখন আপনি জনগণের অভিপ্রায় কি করে বুঝবেন? ঠিক আছে, এটা ফরামদের কথা বলতে হবে না। তখন তার জন্য আলাদা নির্বাচন করতে হবে, যে এবার আমরা নির্বাচনটা করছি একটা নতুন গঠনতন্ত্র প্রণয়নের জন্য, এই জন্য গণপরিষদ। তখন তারা সেই লোকগুলোকে পাঠায় যারা সরকারে যাবে না, কিন্তু নতুন গঠনতন্ত্র প্রণয়নের জন্যই তারা বিভিন্ন সমাজের শ্রেণী থেকে তর্ক বিতর্ক করবে, আলাপ আলোচনা করবে, এবং নতুন খসড়া গঠনতন্ত্র তারা এই নিজেরা বসে ঠিক করার পরে এটা আবার রেফারেন্ডামে দেবে জনগণের কাছে। ফলে জনগণ যখন এটা অনুমোদন করবে, তখন এটা জনগণের অভিপ্রায়, মানে গণতান্ত্রিক অভিপ্রায়, সামষ্টিক অভিপ্রায় হিসেবে এটা গৃহীত হবে। ওটা গৃহীত হলে সে নতুন গঠনতন্ত্রের ভিত্তিতেই নতুন সরকার নির্বাচন হবে। তাই গঠনতন্ত্রের কোনো খবর নাই। শেখ হাসিনা
পুরো সব রেখে দিয়েছেন সংবিধান, তারই সমস্ত ফ্যাসিস্ট সংবিধান, তারই আমলাতন্ত্র, তারই সেনাবাহিনী, তারই পুলিশ বাহিনী, সবই একই রকম আছে, কিচ্ছু বদলান নেই। আপনি এখানে নির্বাচন করে আপনি এখন কি যারা নির্বাচন চাইছে ওদেরকে ক্ষমতা তুলে দেবেন? এই জন্য আমরা ইয়ে করেছি, ছেলেগুলো মারা গেছে, এই জন্য লোকজন পঙ্গু হয়ে বসে আছে। কিন্তু এই সরকার তো শুরুতেই বলেছিল যে এই আমি হচ্ছে এই ছাত্ররা আমাকে নির্বাচিত করেছে, তখন থেকে তো গোটা বাংলাদেশের মানুষ জানে যে এই সরকার নিশ্চিতভাবে যারা গণ অভ্যুত্থান করেছে তাদেরই সরকার। তাহলে এই সরকার কেন তাদের? এটা তো ভুল, ছাত্ররা তো তাকে নির্বাচিত করেনি, তারা তো জনগণ নিজেই বলেছে, ছাত্ররা তো করেনি, ছাত্ররা ছিল সামনে। আপনি একটা ছোট্ট কথা বলি, তার তথ্যকারী বলি, তাহলে আপনার দর্শক ভালো বুঝবে। যদি সাধারণ সৈনিকরা গুলি করতে অস্বীকার করতো, শেখ হাসিনা তো থাকতো বাংলাদেশ। তারা সাধারণ সৈনিকদের বাদ দিচ্ছেন কেন? ছাত্ররা কেন করবে? তাহলে আপনি কেন সৈনিকদের কথা বাদ দিচ্ছেন? সাধারণ সৈনিকরা তারা তো পরিবর্তন চায়, তারা তো গরিবের সৈনিক, তারা তো একটা চাষার ছেলে কিংবা একটা মেহনত মানুষের ছেলে, এরা গরিব তো, এরা তো গরিব, এদের তো একটা চাওয়া পাওয়া আছে। আপনি তাহলে সৈনিকদেরকে বাদ দিচ্ছেন কেন? তাদের কোনো ভূমিকা নেই গণঅভ্যুত্থানে, তার ভিতরে তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন। আপনি কিছু জেনারেলের স্বার্থ রক্ষা করতে গিয়ে যদি আপনি এখন শুধুমাত্র আবার নির্বাচন দেন এখন, তাহলে তো এটা তো সেনাবাহিনীর মধ্যে খারাপ প্রতিক্রিয়া হবে। ফলে আমি মনে করি আমরা বিপদের দিকে দিয়ে যাচ্ছি, কারণ বিপদটা তো ভয়ানক। কারণ আপনি তো জনগণের অভিপ্রায়ের দিকে কোনো তোয়াক্কা করলেন না, আপনি কিছুই দিলেন না। আপনি বিচার পাবো না, আমি কোনো যেসব লুট করে নিয়ে গেছে কিছুই পাবো না, আমি এমনকি আসবকে ঘুরে ফিরে ওই হাসিনার যে সব দল এই লুট করে চলে গেছে এরকম একটা দল পাবো নির্বাচন। গণঅভ্যুত্থান কি তাহলে ব্যর্থতায় পর্যবসিত হলো? আমি সেটা বলবো না, আমি তো কথা বলতে পারছি, কিন্তু ব্যর্থতা কি করে বলবো? কিছুটা প্রাপ্তি আছে, কিছু বেশি তো হয় না, এটা একটা প্রক্রিয়া, গণঅভ্যুত্থান একদিন শেষ হয় না। ফলে গণঅভ্যুত্থানের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় আমরা পার করছি। সে অধ্যায়টা কি? জনগণ বলে একটা ব্যাপার আছে, জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে জনগণ ক্ষমা করে না, এবং সেটা আসবে। ফলে এই গণঅভ্যুত্থানটা যদি আপনি ঠিকমতো জনগণের অভিপ্রায়কে একটা জায়গায় যদি নিতে না পারেন, যদি আপনি বলতে পারেন যে ফরামদের কথা শুনে লাভ নেই, আমরা তো কি একটা নির্বাচন দিতে হবে, বলতে পারেন, অসুবিধা কি? কিন্তু আপনাকে কিন্তু 1 থেকে 2 বছর পরে কিন্তু মূল্য দিতে হবে। কারণ এই রাষ্ট্র এখন যে রাষ্ট্রটা ভঙ্গুর, তার কিচ্ছু নেই, যে লুট করে নিয়ে গেছেন, ব্যাংক নিয়ে চলে গেছেন, কিছু করতে পারেন না। বাংলাদেশের কাগজ নোট কাগজ হয়ে যাবে, ব্যাংকে কয়দিন আগেও টাকা দিতে পারছে না। আপনি আজকে বোয়িং কিনতেছেন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে গোপনে, যে আপনাকে বলতেছে আপনি শুল্ক তাদের কাছে ছাড় পাচ্ছেন, শুল্ক তো আপনি কোনো ছাড় পান নাই, তার উপর চাপিয়ে দিচ্ছে আপনার উপর সমস্ত কিছু। আপনি কি করে এই ভূরাজনৈতিক সমস্যাটা আপনি সমাধান করবেন জনগণ যদি আপনার সঙ্গে না থাকে? আপনি পারবেন করতে এটা? আপনি তো ওদের খাতে মোচড়ানি খাবেন, ওরাই তো করবে, ঠিক আছে? তাহলে আপনাকে অবশ্যই আজকে যদি আপনি জনগণের পক্ষে যেতেন, কিউবার কথা খেয়াল করেন, কিউবাতে ক্যাস্ট্রো কি জনগণকে নিয়ে গেছে, তো পেরেছে কি কিউবার জনগণকে দমন করতে মার্কিন যুক্তরাষ্ট্র? তো জনগণ তো আলাদা ব্যাপার, জনগণ তো নিজস্ব শক্তি। আমি ঠিক আছে 3 বছর আমার দরকার নেই বিদেশ থেকে কিছু পণ্য আমদানি করে, আমরা আমাদের এই নদীমাতৃক দেশ আমাদের ফসল করে খেয়ে দিয়ে মোটামুটি থাকতে পারলে ভালো। তাহলে জনগণকে সঙ্গে নেওয়াটাই হচ্ছে একটা মূলত। আপনার যে কাঙ্ক্ষিত রাষ্ট্র, আপনি সেখানে চিন্তা করেন যে ক্ষমতার মালিক হবে জনগণ, কিন্তু ক্ষমতার মালিক আমরা, মানে আপনি যেটি বলেন যে ক্ষমতা আসলে রাষ্ট্রের কাছে রেখে দেওয়া হচ্ছে, মানে যে সার্বভৌমত্ব সেটি আসলে রাষ্ট্রের কাছে রাখা হচ্ছে, যেটি জনগণের কাছে রাখার কথা, সেটি কিভাবে সম্ভব? কিভাবে? গণতন্ত্রের প্রথম কনসেপ্ট হচ্ছে গণসার্বভৌমত্ব, যে জনগণ সমস্ত আইনের ঊর্ধ্বে, এবং জনগণ রাষ্ট্রের আগেও থাকে, জনগণ রাষ্ট্রের পরেও থাকে। রাষ্ট্রটা একটা পরজীবী ইনস্টিটিউশন, তার তো জনগণের তো না। ওকে, এখন আপনি খালি ভোটের কথা বলেন, জনগণকে খালি ভোটই দেবে আর কিছু করবে না, আর প্রতি 5 বছর 5 বার কে তাদেরকে লুট করবে এটা খালি ভোট দেবে, এটা তো অধিকার হতে পারে না। তার তো জমির অধিকার আছে, তার নদীর অধিকার আছে, তার খাওয়ার অধিকার আছে, তার স্বাস্থ্যের অধিকার আছে, তার বাসস্থানের অধিকার আছে, তার অনেকগুলো অধিকার আছে যেটা আপনি ক্ষুণ্ণ করতে পারেন না। এটা আপনি ক্ষুণ্ণ করার অধিকার রাষ্ট্রের থাকে না। এই জন্য ধরুন 3টা নীতির কথা প্রথম থেকে আমি বলে আসছি। 1 নম্বর হলো যে রাষ্ট্রের এমন কোনো ক্ষমতা থাকতে পারবে না যার দ্বারা সে ব্যক্তি এবং ব্যক্তির মর্যাদা হরণ করে কিংবা ক্ষুণ্ণ করে। দেখেন, এই একটা বাক্যের দ্বারা আপনি সমস্ত ফ্যাসিজমকে কিন্তু পতন ঘটায় দেন। আমি ইচ্ছা করলে কিন্তু আপনার কথা বলার অধিকার হরণ করতে পারবো না। আমি ইচ্ছা করলে একটা আমলা বসে কালকে এসে এটিএনকে বলতে পারবেন না এই কালকে থেকে তোমাদের অনুষ্ঠান বন্ধ, বা কোনো ডিজিএফআই থেকে একটা ফোন আসবে না, এই তুমি এটা কেন করেছো, ফরাদ মজুরি কেন এনেছো, কালকে থেকে তোমাদের টেলিভিশন বন্ধ। এই হচ্ছে ব্যক্তির মর্যাদা এবং ব্যক্তির অধিকার। আমাদের দেশের প্রেক্ষাপটে কি আসলে জনগণের হাতে সেই সার্বভৌম ক্ষমতা দেওয়াটা দিতে হবে? এটার জন্য তো গণঅভ্যুত্থান করলাম, এই জন্য তো জনগণ গণঅভ্যুত্থান করেছে যে সেটা আসুক, সেখানে আসলে
আপনাদের বা প্রত্যেকটা গণ 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 আমাদের যে গণমাধ্যমগুলো, মানে সে কোনো না কোনো জনগণের কোনো অংশের প্রতিনিধিত্ব করবে, তর্ক করবে, আসবে, তর্ক হবে, এর মধ্যে যাবে। আমাদের যে যদি আপনি গণ অভ্যুত্থান বলেন তাহলে অবশ্যই এটা আপনাকে মানতে হবে যে আপনি, আর 2 নম্বর এর বিপরীতে আসে রাষ্ট্র সার্বভৌমত্ব। রাষ্ট্রের সার্বভৌমত্ব মানে হচ্ছে আমাদের রাষ্ট্র, সেনাবাহিনীর রাষ্ট্র, ঠিক আছে? ওই এটা এটা তারা রাষ্ট্রের সিক্রেসি বলে তারা দুনিয়া যাতে গোপন কিছু রাখবে, তারা রাষ্ট্র। আর 3 নম্বর হচ্ছে সোকল সংসদীয় গণতন্ত্র বা সার্বভৌমত্ব, মানে রাজনৈতিক দলগুলোই সমস্ত কিছু চালাবে, তারা যা বলে এটাই আইন। মানে আপনি দেখুন বাংলাদেশের পার্লামেন্টে কারা গেছে, সবগুলা জনগণের হাতে ক্ষমতা এমন রাষ্ট্র পৃথিবীতে কি বহু আছে? সব দেশে, ইভেন মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণের হাতে স্বাধীনতা, ওতে কনস্টিটিউশন আছে। আপনাকে প্রথমটাতে আপনাদের জনগণের হাতে ক্ষমতা দেওয়ার গঠনতন্ত্র আপনি আগে কায়েম করুন না, তারপরে বাকিটা জনগণ রাখবে। আপনি তো ওই কাজই করেন নাই। আজকে ফরাসি বিপ্লবে তো একটা একটা জনগণের রাষ্ট্র কায়েম হয়েছে, তারপরে ওরা সরকার গঠন করেছে, জনগণের প্রতিনিধিদের কাছে তর্ক হয়েছে, প্রতিযোগিতা হয়েছে, এটা তো আপনি তো ওখান থেকে তো আমরা বেরোতে পারছি। আমরা তো আগে রাষ্ট্রটাতে গঠন করতে পারলাম না, সরকার তো পরের কথা। ওদের দেশে সরকার নির্বাচন হচ্ছে কেন, ওদের অলরেডি একটা বিপ্লব হয়ে গেছে, গণঅভ্যুত্থানটা আমরা মার্কিন রেভলিউশন তো হয়েছে নাকি, আমেরিকান ডিক্লারেশন, লাইফ, লিবার্টি অ্যান্ড পারসুট অফ হ্যাপিনেস আছে না? ফলে আমাদের তো এরকম একটা নীতি লাগবে, যে 3টা নীতি, ধরুন আমি বলছি বারবার আমার লেখার মধ্যে যে 3টা নীতি থাকতে হবে। সেই নীতির ভিত্তিতে আগে রাষ্ট্রটা তৈরি করুন, তারপরে রাষ্ট্রটা পরিচালনার জন্য যে খুশি তখন যেভাবে সাজানো দরকার সেটি দেখেন। আপনি এসএ আলমের একজন কর্মচারী ধরুন, তার দ্বারা সে সুবিধাভোগী, এসে আমাকে স্বার্থ সে রক্ষা করে। এখন তারা যদি এসে এখন আবার সে রাষ্ট্রের দিকে যায় নির্বাচনের মাধ্যমে, তো আপনি এসে আমার সরকারি পাবেন, আপনি তো অন্য কারো সরকার পাবেন না, আপনি তো ওদেরই সরকারি পাবেন। তাহলে এই জন্য নির্বাচনের কথা বলা হচ্ছে। সেই ক্ষেত্রে আমি মনে করি ডক্টর ইউনূস জনগণের যে আকাঙ্ক্ষা, যে অভিপ্রায়, এটাকে তিনি রিপ্রেজেন্ট করতে পারলেন না। এটা খুব আফসোসের বিষয়, কারণ তার কাছে তো আমরা প্রত্যাশা করেছি তিনি এমন কিছু করবেন যেটা হলো তাকে আমরা জনগণের প্রতিনিধি আকারে দেখতে চেয়েছি। শুরু থেকে তিনি সে ভুলটা করেছেন, আপনার সংবিধানের মধ্যে ঢুকে গিয়ে তিনি নিজে হাত পা বেঁধে ফেলেছেন, তিনি কিছু করতে পারছেন না। কারণ আপনি সংবিধানের ভিতরে চলে গেলে তো আপনার সবই তো সেই ভুলটা আসলে কি একেবারে ডক্টর মোহাম্মদ ইউনূসেরই ছিল? ভুলটা আসলে পুরো সিস্টেমের ছিল কিনা বা শুধুমাত্র ব্যক্তি কেন্দ্রিক ছিল কিনা সেটা নিয়ে নিশ্চয়ই আলোচনা দরকার আছে। আমি কখনো কখনো কোনো ব্যক্তিকে কেন্দ্র করে কথা বলি না, হতে থাকতে পারে, এটা আমার ইস্যু না। মানে আমি যদি আমাকে একটা সৎ বুদ্ধিজীবিতার জায়গা থেকে বিচার করি, ব্যক্তি আমার আলোচনার বিষয় না। কারণ আপনি 8 তারিখে যেভাবে ক্ষমতাটা তৈরি হয়েছে, ওই ব্যক্তিগুলোকে খুঁজলে আপনি দেখবেন প্রক্রিয়াটা কারা করলো, কেন তারা সংবিধানের অধীনে এরকম একটা আপনার রাষ্ট্র তারা গঠন করলো। ফলে সেটা একটা, সে খুঁজে, সেটা দায়িত্ব আমার না, সেটা দায়িত্ব আপনাদের, সাংবাদিক খুঁজে বের করবে। আমি যে ঘটনাটা ঘটেছে 8 তারিখে, ফলে আপনি খুঁজে বের করুন কেন ঘটনাটা ঘটেছে। দ্বিতীয়ত হলো, দেখুন, দ্বিতীয়ত এই যখন আমরা এই গণঅভ্যুত্থানের সরকারের সমালোচনা আমি করছি, ইতিমধ্যে জেফ্রি স্যাক্স ঘোষণা করে দিলেন যে 18 তারিখে, সেটা 18 অগাস্টে, যে আসলে বাংলাদেশে যেটা ঘটেছে সেটা হলো একটা মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বারা একটা রেজিম চেঞ্জ। তাহলে এগুলো তো ফ্যাকচুয়াল, আপনি জেফ্রি স্যাক্সের কথা ফেলে দিতে পারেন না। তাহলে দেখা গেলো আমরা যে একটা সরকার পেয়েছি, এই সরকারের সমস্ত নাট বল্টু আপনি নাড়াচ্ছে কিন্তু আপনাদের স্থানীয় দূতাবাস থেকে, এর বাইরে তো আমাদের কোনো স্বাধীন কোনো সত্তা তো আমরা। আজকে এই রিলেটেড একটি ঘটনা ঘটেছে যেটি বেশ তোলপাড় সৃষ্টি করেছে, যেখানে গণঅভ্যুত্থানের 1 বছর যে গণঅভ্যুত্থানকে লিড করলো যে ছাত্ররা, তাদের 5 জন। আপনি এটা বলেন না লিড করলো ছাত্ররা, এটা ক্ষতিকর। আচ্ছা ঠিক আছে, আমরা এই প্রসঙ্গ নিয়ে একটু আলোচনা করব, একটা বিরতি নিয়ে একটু ফিরে আসতে চাই। ঠিক আছে, এজেন্সি কিন্তু জনগণের, ফলে সবসময় জনগণের কথা বলতে হবে, কারণ আমার ছাত্ররা বলে ইতিমধ্যে অনেক ক্ষতি করে ফেলেছে, তাই না? আমরা সেটা নিয়ে একটু আলোচনা করতে চাই। দর্শক, আরো একটা বিরতি নেবার সময় হয়ে গেছে, ফিরে আসছি কিছুক্ষণের মধ্যে, সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন স্বাধীন সংলাপ, আলোচনা করছি ফেব্রুয়ারিতে নির্বাচন। আমার মুখোমুখি আছেন ফরহাদ মজহার। আরও একবার স্বাগত আপনাকে। যেই প্রশ্নটি নিয়ে আমি করতে চাচ্ছিলাম যে জুলাই অভ্যুত্থানের বার্ষিকীর দিনে এনসিপি নেতা সার্জিস হাসনাত পাটোয়ারি এবং তাসনিম জারার কক্সবাজার যাওয়া নিয়ে এক ধরনের গুঞ্জন আমরা শুনতে পেয়েছি। সেখানে নানান কথা হচ্ছিল, এমনকি পিটার হাসের সাথে তাদের বৈঠক চলছে, এরকম বিষয়গুলো এসেছিল। সেটি নিশ্চয়ই আপনার কান পর্যন্ত পৌঁছেছে, এটি কিভাবে বলবেন? না, প্রথমত আমি বলবো যে এটা তো জনগণের তরফ থেকে এই ব্যাপারটাকে তো তারা
প্রশ্ন যদি করে জনগণ, এটা তো খুব জেনুইন কোশ্চেন হবে যে আপনি ঠিক এই মুহূর্তে এখন পিটার হাসের সঙ্গে তারা দেখা করেছেন কি করেন না, এটা তো আমরা তথ্য নেই। কিন্তু আপনার আজকে 2 ঘন্টার জন্য আপনারা কক্সবাজারে কি জন্য গিয়েছেন, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। ফলে ওই প্রশ্নটা বাদ দিলেও এই তর্কের মুখে তো তারা পড়ে গেলেন। এবং এখন তো খুব সেন্সিটিভ সময়, খুবই সংবেদনশীল সময়। ফলে এই সময়টা স্বভাবতই তারা বলেছেন, আমি তাদেরকে আমার কাছে তথ্য নেই, ফলে আমি মেনে নিয়েছি তারা যা বলবে সেটা। কিন্তু এটা নিঃসন্দেহে একটা নেতিবাচক একটা ফল পড়বে, নিঃসন্দেহে। এটা তারা কি করে পরিষ্কার করবে তাদের ব্যাপার। তো আমি আশা করবো যে তারা কোনো দেখা করেননি কারোর সঙ্গে। কিন্তু আমি একটা ব্যাপারে নিশ্চিত জানি, ভূরাজনৈতিক পরিস্থিতির কারণে বাংলাদেশের রাজনীতি মূলত যে দূতাবাসগুলো থেকে যেটা নিয়ন্ত্রিত হয় তার মধ্যে মার্কিন দূতাবাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু পিটার হাস ঠিক দূতাবাসের প্রতিনিধি নন এখন, তিনি একটা বিশেষ কোম্পানির প্রতিনিধি। ফলে হতে পারে সেটা কোম্পানির সঙ্গে অ্যালায়েন্স হতে পারে, কথা হতে পারে। এটা তো কোনো হলেই যে খারাপ কিছু করবে তারা, এটা আমি মনে করি না। আসলে এমন একটা সময়ের মধ্য দিয়ে আমরা যাচ্ছি, আমরা বেশ কয়েকদিন ধরেই শুনছি যে নানা ধরনের সতর্কবার্তা। প্রেস সচিব বলছেন যে আগামী 5-6 দিন বিশেষ গুরুত্বপূর্ণ সতর্কবার্তা তিনি দিচ্ছেন। গতদিন উপদেষ্টা মাহফুজ আলম তিনি একটি ফেসবুক পোস্ট করলেন যে 1-11 প্রতিধ্বনি শুনতে পাচ্ছি। নানা প্রশ্নের উদ্রেক তো আসলে সেগুলো করছেই, এরকম হওয়ার আসলে কারণটা কি? না, প্রথম আমি বলবো যে আমাদের আপনার ধরুন মাহফুজ যে পোস্টার দিয়েছে, উপদেষ্টা যে পোস্টার দিয়েছে, এটা খুবই ক্ষতিকর হয়েছে। ক্ষতিকরটা আমি বলবো প্রথমত হলো যে এটা একদিকে হলো আপনি সেনাবাহিনীর বিরুদ্ধে কথাটা বলা হলো, আপনাকে তার প্রমাণ দেখাতে হবে যে সেনাবাহিনী এরকম কোনো একটা আপনি কিছু করছে। আর এটা কেন খারাপ বলি, কারণ আপনি দেখেছেন এর আগে সেনাবাহিনীর মধ্যে অভ্যুত্থান হচ্ছে, সেনা অভ্যুত্থান হচ্ছে, এরকম মারাত্মক প্রচার ছিল এই কয়েক মনে হচ্ছে এর আগে। তো সেনাবাহিনী সম্পর্কে নানান রকম গুজব, প্রচার, প্রপাগান্ডা এটা করা হচ্ছে। এবং সেনাবাহিনীকে যতটুকু আমি বাড়ি থেকে যতটুকু জানি, তাকে এটাকে সামাল দিতে যথেষ্ট পরিমাণ আপনার কষ্ট দিতে হয়েছে। এবং সেনাবাহিনী একটা ব্যাপারে আমি অত্যন্ত নিশ্চিত করে বলতে পারি, যেহেতু আমি জানি যে সেনাবাহিনীর মধ্যে যারা দায়িত্বশীল আমাদের যারা জেনারেলরা আছেন, কেমন তারা কেউই কিন্তু 1-11 রেপুটেশন চান না। এটা বারবারই নানাভাবে তারা এটা প্রমাণ করেছেন। এবং একই সঙ্গে এই সরকারের ক্ষেত্রে এই সরকার কিন্তু সেনাবাহিনী কিন্তু যথাযোগ্য মর্যাদা দেয়নি। কারণ ডক্টর ইউনূসের সঙ্গে ওয়াকরুজ্জামান সাহেবের কিন্তু একটা বড় ধরনের মানসিক এবং নানা ধরনের দূরত্ব তৈরি ছিল, সেটা কিন্তু এখন স্পষ্ট হচ্ছে দিনকে দিন। সেটা তো আমরা বাড়ি থেকে দেখেছি। এখন এই দূরত্বের রাজনৈতিক তাৎপর্যটা কি এটা তো আমরা জানি না, কি হচ্ছে ভেতরে কি হচ্ছে এটা জানার দরকার নাই। কিন্তু আমরা তো স্বভাবতই এই সরকারটা দাঁড়িয়ে আছে সেনাবাহিনীর সমর্থনের উপর। তো সেদিক থেকে তো সেনাবাহিনী একটা ইতিবাচক ভূমিকা রাখছে, আমাদের নেতিবাচক ভূমিকা আমি দেখিনি। কিন্তু যদি আজকে এই সরকারের তরফ থেকে যদি আমরা গণ অভ্যুত্থানের অভিপ্রায়টা দেখতাম এবং তারা যদি নেগোশিয়েট করতেন সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ দেশপ্রেমিক অফিসাররা যারা আছেন, তাহলে কিন্তু একটা ভালো একটা জায়গা আমরা পৌঁছাতে পারতাম। কারণটা হচ্ছে আপনি খেয়াল করুন, আপনি অনেক সময় এমন কিছু উপদেষ্টা, আমরা জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে নিয়ে এসছেন দেশের বাইরে থেকে। আপনি যখন করিডোরের কথা বলছেন, এই যে রাখাইন করিডোর, আরাকান করিডোর, এটা তো আপনি করতে পারেন না সেনাবাহিনীর সঙ্গে পরামর্শ ছাড়া। কারণ এটা তো মিলিটারি ইস্যু। আপনি যখন বলতেছেন আপনি বন্দর দিয়ে দিবেন আরেকটা কোম্পানি, বহুজাতিক কোম্পানির কাছে, আপনি তো সেনাবাহিনীর সঙ্গে কথা বলতে হবে। আপনি তো সেনাবাহিনী তো ডেফিনেটলি ফ্রন্ট লাইন অফ ডিফেন্স বলি আমি, মানে আমরা জনগণ লড়াই করবার আগে সেনাবাহিনীকে তো প্রথম ডিফেন্সটা করতে হয়। এবং সেনাবাহিনীর ক্ষমতা নাই দেশকে রক্ষা করার। এতে আমাদের লজ্জিত হওয়ার বা এটা খারাপ অর্থে বলছি না। তাহলে সেনাবাহিনীর পক্ষে দাঁড়ানোটা একটা গুরুত্বপূর্ণ কাজ আমাদের। যেমন এমন কিছু সেন্সিটিভ কথা আমরা না বলি যেটা সেনা প্রতিষ্ঠানকে ক্ষতিগ্রস্ত করে। এমনকি আমি মনে করি কোনো ব্যক্তির বিরুদ্ধে যত বড় অপরাধী সে করে থাকুক, ব্যক্তিকে কেন্দ্র করে কোনো ক্যাম্পেইন চালানো, কোনো কটূক্তি চালানো, তাকে ছোট করা, এটা কিন্তু সেনাবাহিনীর মধ্যে অস্থিরতা তৈরি করার একটা নামান্তর মাত্র। কিন্তু সেনাবাহিনীকে আমি একই সঙ্গে বলবো, সেনা প্রতিষ্ঠানকে রক্ষা করাটা আপনাদের দায়িত্ব। ফলে আপনারা যখন এই গণ অভ্যুত্থানের পক্ষে, জনগণের পক্ষের কোনো আপনার দিক নির্দেশনা আমাদেরকে দিতে পারলেন না, এটার দায় কিন্তু আপনাদের ঘাড়ে এসে পড়বে। এখন এরপরে যখন জনগণ যখন এর জন্য ক্ষুব্ধ হবে, রাস্তায় নেমে আসবে, বিক্ষোভ করবে, আপনার কি আবার তাদের গুলি করবেন শেখ হাসিনার মতন? তারা তো করবে, কারণ আপনি নিঃসন্দেহে, আমি তো ক্ষুব্ধ। তো আমি তো এত বড় গণ অভ্যুত্থানের পরে আমার তো অন্তত ন্যূনতম কিছু অর্জন করতে চেয়েছি, আমাদের কিছু অর্জন করতে পারিনি। তো এতগুলো লোক আমরা কেন শহীদ হলাম? এতগুলো ছেলে পঙ্গু হলো কি জন্য? তারা কি সেনাবাহিনী যদি ক্ষুব্ধ হয়, এখন তাদের হাতে ম্যাজিস্ট্রেসি,
সেনাবাহিনীতে ম্যাজিস্ট্রেসি, পুলিশ বলে কিছু নাই। তো সেনাবাহিনীতে খুবই বিপজ্জনক একটা পরিস্থিতির মধ্যে আপনি সেনাবাহিনীকে ঠেলে দিয়েছেন। সেই পরিপ্রেক্ষিতে আপনি মাহফুজের বক্তব্যটা অত্যন্ত ক্ষতিকর বলে মনে করছেন। একটু এই সরকারের প্রচেষ্টার মধ্যে একটি অন্যতম প্রচেষ্টা ছিল যে ঐকমত্য কমিশন গঠন, সেটা নিয়ে আপনি সম্প্রতি একটি মন্তব্য করেছেন। আপনি বলেছেন যে এখন যারা জাতীয় ঐক্যের কথা বলছে তারা গণ ঐক্যকে ধ্বংস করতে জাতীয় ঐক্যের কথা বলছে, এটিকে একটু ব্যাখ্যা করবেন। দেখুন, আমাদের থেকে ঐক্য ছিল না, আমাদের তো ঐক্য ছিল, তা গণ অভ্যুত্থান হলো কেমনি? জনগণের মধ্যে তো ঐক্য ছিল, এটাকে আমি বলি গণ ঐক্য। এই গণ ঐক্যটা কি ছিল? একটা ফ্যাসিস্ট শাসক এবং ফ্যাসিস্ট ব্যবস্থাকে উৎখাত করা এবং তার সংবিধানকে উৎখাত করা। আমরা সংবিধান নিয়ে গণ অভ্যুত্থানটা করিনি। আচ্ছা, এখন এটা আমরা করেছি, তাহলে দেখা গেল ওই ঐক্যটা আমাদের মজবুত ছিল। সেই ঐক্যটাকে নস্যাৎ করার জন্যেই, ধ্বংস করার জন্য আপনি এখানে জাতীয় ঐক্যের কথা বলছেন। এখানে তো কোনো জাতীয় ঐক্যের কিছু দেখছি না। আপনার লুটেরা মাফিয়া শ্রেণী বসে বসে এটা সনদ বাড়াইতেছে। মানে এটি ধ্বংস করছে কিভাবে? আপনি যে জনগণকে বাদ দিচ্ছেন। আচ্ছা, আপনি জনগণের বাদে কাদের সঙ্গে কথা বলছেন? পলিটিক্যাল পার্টিগুলো কি জনগণ রিপ্রেজেন্ট করে? তা তো রিপ্রেজেন্ট করে না। যদি রিপ্রেজেন্ট করতো গণ অভ্যুত্থানে, তো তারাই তো গণ অভ্যুত্থান করতো, তাদের হাতে ক্ষমতা থাকতো। তা আপনি করছেন তাদের সঙ্গে যাদের বিরুদ্ধে কার্যত জনগণ লড়াই করেছে। আপনি যদি বলেন যে হ্যাঁ, তা আমাদের দলের ছেলেমেয়েরা ছিল একমত, তাহলে জনগণ নিয়ে কথা বলেন। আপনি জনগণ আকারে আসেন, দল আকারে আসতে চান কেন? দল আকারে আসাটার মানেটা হচ্ছে আপনি জাতীয় ঐক্যের নামে ওই যে গণ ঐক্যটা তৈরি হয়েছিল, এই গণ ঐক্যটা ছিল কি? গণ সার্বভৌমত্ব কায়েম এবং একটা নতুন গঠনতন্ত্র প্রণয়ন করা। এটাকে নস্যাৎ করার জন্যে, আপনার নির্বাচনী জায়গায় নিয়ে যাওয়ার জন্যে আপনারা এই তথাকথিত জাতীয় কমিশন করেছেন। কাদেরকে তারা করেছেন? এরা সমাজের এলিট, এরা গণ অভ্যুত্থানের কোনো সম্পর্ক নাই। অনেকে বিদেশ থেকে আসছে, আর বলা হয় অনেকের পাসপোর্টও বিদেশে। তা আপনি যদি বিদেশি পাসপোর্ট নিয়ে যদি আপনি এখানে এসে আপনি বাংলাদেশের কি হবে এই কমিশনের মধ্যে আপনি থাকেন, তো এটা তো গ্রহণযোগ্য হতে পারে না। আপনাদের জনগণ তো নাই, অনুপস্থিত। আপনি যেসব কমিশনগুলো গঠিত হয়েছে তাদের নামগুলো দেখেন না। এরা গণ অভ্যুত্থানের কোথায় ছিল? এদের ভূমিকাটা কি? এদের অতীতের যেসব তাদের যে লেখালেখি, তাদের যে বিভিন্ন রকম চিন্তা ভাবনা, এটা কি জনগণের পক্ষের কোনো কথা? তাহলে আপনি এদেরকে দিয়ে আপনি বানিয়েছেন এটি আসলে তাহলে কি কোনো কাজেই আসবে না? ঠিক আসতে পারে যে এর মধ্যে তো কিছু 2-4টা ভালো লোক আছে, হয়তো তারা কিছু ভালো কথা বলার চেষ্টা করেছে। আপনি দেখেন এমনকি এই যে গণ ঐক্য, এই যে জাতীয় ঐক্যমত্য কমিশন করেছেন, তার মধ্যে তো 6টাকে নিয়ে আপনি করেছেন। তো বাকিরা কি করেছে? ওখানে তো শ্রম কমিশন নাই, মেয়েদের কমিশন নাই, বাকিগুলো বাদ। তাহলে তো এই সকল ঐক্যমত্য কমিশনের কি মূল্য আছে? বিশেষ করে যেটি অনেকেরই দাবি ছিল যে পুলিশ সংস্কার কমিশনের বিষয়টি নিয়ে কথা বলার, সেটিও সেখানে অনুপস্থিত ছিল। 6টা কমিশনের নামে কিসের ভিত্তিতে? আপনাকে তো ক্রাইটেরিয়া ঠিক করতে হবে আগে, যে এই ক্রাইটেরিয়ার ভিত্তিতে আমরা এদের সঙ্গে কথা বলছি। আপনি একটা কমিশন করতে পারেন, কমিশন একটা পলিসি আগামী সরকারকে নিয়ে আপনি একটা নীতি, সঠিক গণনীতি তৈরি করার জন্য আপনি একটা কমিশন করতেই পারেন। এটা যে কোনো নির্বাচিত সরকার করতে পারে, নাও করতে পারে। সোসাইটির ইন্টেলেকচুয়াল ডিবেটের মধ্যে অন্তর্গত থাকতে পারে, আমরা তাদের কাছে শিখতে পারি, অনেক তথ্য নিতে পারি, আপনার গণমাধ্যম ওখান থেকে ব্যবহার করতে পারেন। কিন্তু আপনি যখনই তাকে একটা চাপিয়ে দেবার চেষ্টা করবেন, তাকে হাজির করছেন অ্যাজ ইফ তাদের অধিকার আছে আমাদেরকে এই কোনটা জাতীয় ঐক্য, কোনটা ঐক্যমত্য, এটা বলার অধিকার, এই অধিকার তো তাদেরকে আমরা দেই নাই। আপনি জনগণ কি চায় না চায়, এটা আপনি প্রথমত গঠনতন্ত্র প্রণয়নের জন্য যখন গণপরিষদের নির্বাচন চাইতেন, তখন জনগণ ঠিক লোকটাকে পাঠাইতো। ওটাই তো সত্যিকারের কমিশন বলে মনে করছেন। আপনি তো এই প্রতারণাগুলো কেন করলেন আপনি জনগণের সঙ্গে? এই প্রতারণা দরকার ছিল না আমাদের করা। আরো অনেকগুলো প্রশ্ন আছে আপনার কাছে, আরো একটা বিরতি নেবার সময় হয়ে গেছে। বিরতি নিয়ে তারপর ফিরে আসতে চাই। দর্শক, ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরে আসছে কিছুক্ষণের মধ্যে, সঙ্গে থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর আরো একবার স্বাগত। আপনারা দেখছেন স্বাধীন সংলাপ। ফেব্রুয়ারিতে নির্বাচন মুখোমুখি ফরহাদ মজহার, সেটি নিয়ে ফিরে এলাম আবারও। বলছিলাম যে অনেকগুলো প্রশ্ন কিন্তু আমার সময় একেবারে শেষের দিকে চলে এসেছে। তারপর কিছু বিষয়ে যদি একটু জানতে ইচ্ছে করে, কেননা এই গণ অভ্যুত্থান আসলে বহুল আকাঙ্ক্ষিত। শুরুতেই আমি যেমনটি বলছিলাম, এই অভ্যুত্থানের পর আমরা বেশ কয়েকটি নতুন রাজনৈতিক দলকে দেখেছি, তারা চলে আসছে। সেখান থেকে ছাত্ররা একটি রাজনৈতিক দল করেছে, জাতীয় নাগরিক পার্টি। এখন পর্যন্ত তাদের নিশ্চয়ই আপনি তাদের ফলো করেছেন, তারা কি কি করছে, তাদের ভবিষ্যৎটা আসলে কি দেখতে পাচ্ছেন বা কেমন দেখছেন তাদের? আমি একটা হলো যে ধরুন গণ অভ্যুত্থানের পরে, যেহেতু এটা
একটা সাংবিধানিক প্রতিবিপ্লব হয়েছে 8 তারিখে, তাহলে খুব উচিত ছিল তাদের যে দল না করে যদি তারা এই গণ অভ্যুত্থানের স্পিরিটটা নিয়ে তারা জনগণের কাছে যেত, তাহলে কিন্তু আজকে অনেক কিছু সহজ হয়ে যেত। এখন যেটা হয়েছে, তারা যেহেতু একটা নির্বাচনী দল আকারে গঠন করেছে তাদের, ফলে তারা জনগণের প্রতিনিধি নন বা গণ অভ্যুত্থানকে তারা এটা দাবি করতে পারবে না তারা। আচ্ছা, কারণ আপনি তো রাজনৈতিক দল এখন, ফলে গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছেন, এটা আপনার ক্রেডেনশিয়াল, কিন্তু আপনি দাবি করতে পারেন না আপনি সামগ্রিকভাবে গণ অভ্যুত্থানকে আপনি নেতৃত্ব দিচ্ছেন। ফলে সেখান থেকে এটা একটা মারাত্মক ভুল হয়েছে। কিন্তু যদি তারা গণ অভ্যুত্থানকে এটাকে সুরক্ষার জন্যে তারা একটা নিজেদেরকে রাখতো সজাগ প্রহরী হিসেবে, আজকে জনগণ তাদের পেছনে দাঁড়ায়, মানে তাদের স্যাক্রিফাইসটা আসলে কন্টিনিউ করার দরকার ছিল, কারণ তারা তো অর্জন করতে পারি না। কারণ তাদের যে মূল যে দাবি, সে দাবি ঠিকই আছে, তারা একটা নতুন সংবিধান চায়। আমি যে কথা বলেছি, এটা তারা নতুন গণতন্ত্র তারা চায়। তারা এখনো সংবিধানের গঠনতন্ত্রের পার্থক্য বোঝে না, কিন্তু বলতেছে তো যে আমরা নতুন সংবিধান চাই। আচ্ছা, ঠিক আছে, ভেরি ভালো। এবং একই সঙ্গে তারা শুরুর দিকে জনগণের সঙ্গে তাদের সম্পর্কটা একটু উপর নিচ হচ্ছিল, কিন্তু এখন তারা পদযাত্রার মধ্য দিয়ে একটা ইতিবাচক দিক তারা শুরু করেছে। আচ্ছা, এই ইতিবাচক দিকটা কিন্তু নির্বাচন কেন্দ্রিক ইতিবাচকতা একদম। এটা যে ডক্টর ইউনূস এখন যে আমাদেরকে যেটা দেখালেন, এর বিপরীত তো দাঁড়াতে পারবে না সে, কারণ তারা তো নির্বাচনে অংশগ্রহণ করবে এখন, অথবা তারা তো বলতে পারবে না যে আমরা নির্বাচন চাই না। ফলে এটা তাদেরকে একটা ট্র্যাপের মধ্যে ফেলে দেবে। ফলে সেই জন্য তারা কিছু, আমি বলবো যে এক ধরনের সমস্যার মধ্যে পড়বে, আভ্যন্তরীণ একটা বিরোধী তৈরি হবে তাদের মধ্যে। যারা ইতিমধ্যে, দেখুন একটা কথা সহজ করে বলি, আপনি যদি নির্বাচন করতে চান আপনার 2 কোটি টাকা 5 কোটি টাকা লাগবে। তরুণ ছাত্ররা কোথা থেকে টাকা পাবে? সভাপতি জনগণ প্রশ্ন করে টাকাটা পেলে কোথায়? তাদের সবকিছু নিয়ে এখন প্রশ্ন উঠছে। ফলে এইটা তো ওদের দোষ না, কিন্তু এই যে প্রক্রিয়ার মধ্যে ঢুকলো এটা দোষ ছিল। কিন্তু আগে তো তারা টাকা দিয়ে গণঅভ্যুত্থান করতে হয়নি, কিছু ছিল না তাদের। ফলে এই গণঅভ্যুত্থানে ওই যে লেজিটিমেসি, যে পপুলার লেজিটিমেসি, জনগণের কাছে আদর্শ তার যে ভাবমূর্তি, এটা হচ্ছে না। খেয়াল করুন আজকে যে একটু আগে যেটা বললেন যে আপনার যারা কক্সবাজার থেকে গেছে নেতারা, তাহলে এদের ব্যাপারে জনগণ প্রশ্ন করছে কেন? এর আগে কি তাদের পক্ষে এই প্লেনে করে কক্সবাজার গিয়ে মিটিং করে একই দিনে ফিরে আসার টাকা পয়সা থাকতো? তারা তো খাওয়ার টাকা থাকতো না অনেক। তা এটা তো সিরিয়াস প্রশ্ন, তারাই নিজেদেরকে আসলে প্রশ্নের মুখে আসলে ফেলে দিয়েছে। আমি একটু লাস্ট প্রশ্ন একটু জানতে চাই, খুব বেশি মনে হয় আর সময় পাবো না। আপনি বলছিলেন যে নির্বাচন আমরা চাই না, তা আসলে নয়, কিন্তু নির্বাচনের আগে যে কাজগুলো গুরুত্বপূর্ণ ছিল সেগুলো আসলে করা হয়নি। তারপরে একটু নির্বাচন যেহেতু সামনে, ফেব্রুয়ারিতে যেহেতু নির্বাচন আমরা যতটুকু বুঝতে পারছি, সেখান থেকে আমি একটু আপনার কাছ থেকে জানতে চাইবো, রাজনৈতিক দল যারা আছে, সরকার যারা আছে, জনগণ যারা আছে, নির্বাচনকে কেন্দ্র করে তাদের প্রতি আপনার পরামর্শ কি থাকবে? আমার পরামর্শ প্রথমে থাকবে, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যেটা কায়েম হয়, এটা কায়েম গণ সার্বভৌমত্ব। ফলে এই যে বর্গগুলো, রাজনৈতিক বর্গগুলো, এটা যেমন বুদ্ধিভিত্তিক মহলে খুব অস্পষ্ট, ফলে এটাকে স্পষ্ট করা। যেমন ধরেন এবার আমরা এই গণ অভ্যুত্থানটা করেছি রাষ্ট্র গঠনের জন্য, সরকার না, কিন্তু সরকার তো পরে আসবে। কিন্তু দেখা গেল আমাদের সমাজের মধ্যে রাষ্ট্র আর সরকার, এই দুয়ের পার্থক্য আমরা বুঝি না। ফলে আপনাদের এখানে যত রকম টক শো, খালি সরকার নিয়ে টক শো হয়, রাষ্ট্র নিয়ে কিছু হচ্ছে না। ফলে আমাদের প্রথম কাজটা হবে যে আমাদেরকে ধরে নিতে হবে যে আমাদের ব্যর্থতার জন্য আমরা দায়ী। কী করে দায়ী? আমরা এই যে কনসেপচুয়াল লেভেলে বুদ্ধিভিত্তিক ক্ষেত্রের যে গুরুত্বপূর্ণ ইস্যুটা, এটা আমরা মীমাংসা করতে চাইছি না। অনেক সময় তো বলে অনেকে, হ্যাঁ ফরামত চেষ্টা করি, বুদ্ধির কথা বলিনি, বুদ্ধিভিত্তিক। আমি তো বুদ্ধিভিত্তিক করি না, জনগণের সঙ্গে থাকি, খালি এই বুদ্ধিভিত্তিক করে কিছু হবে নাকি? হ্যাঁ, বুদ্ধিভিত্তিক করে হবে। ফরাসি বিপ্লব বলুন, বড় বড় বিপ্লব বলুন, এমনকি ইরানি বিপ্লব বলুন, কি চীনা বিপ্লব বলুন, জনগণের রূপান্তর, একটা দেশ যখন বড় একটা উল্লম্ফন দেয়, রাজনৈতিক উল্লম্ফন, অর্থনৈতিক উল্লম্ফন, সাংস্কৃতিক উল্লম্ফন দেয়, অবশ্যই তার পেছনে দীর্ঘ বুদ্ধিভিত্তিক প্রস্তুতি লাগে এবং জনগণকে এডুকেট করতে হয়। আগামী দিনে আমাদের প্রধান লক্ষ্য, আমারও কাজ হবে জনগণকে সচেতন করা এবং শিক্ষিত করা, যেন দ্বিতীয়বার তারা ভুল না করে। অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। চমৎকার একটি আলোচনায় আপনার সাথে আমি থাকতে পারি, আমার নিজেরও খুব ভালো লাগছে, ভীষণ রকম উদ্বেলিত হচ্ছে। আসলে আপনি যে রাষ্ট্রের স্বপ্ন দেখাচ্ছেন, সেই স্বপ্নটা খুব দ্রুত বাস্তবায়িত হোক, সেটাই আমার আজকের দিনের প্রার্থনা। ধন্যবাদ আবারও। দর্শক, এতক্ষণ আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন, আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে যেখান থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। শুভরাত্রি।